রাত তখন অনেক গভীর। চট্টগ্রাম শহরে বাতাস ভারী, নিঃশব্দ। ১৯৮১ সালের ২৯শে মে। সার্কিট হাউসের সাদা দেয়ালে জ্যোৎস্নার আলো পড়েছে। ভেতরে ঘুমিয়ে আছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান। মুক্তিযুদ্ধের সেই বীর কণ্ঠস্বর, যার ঘোষণায় একটি জাতি অস্ত্র তুলে নিয়েছিল। সেই মানুষটি সেই রাতে আর ভোর দেখেননি। কিন্তু এই গল্পটা শুধু একটি হত্যার গল্প নয়, এই গল্পটা একটি সতর্ক বার্তার, যেটা পাঠানো হয়েছিল কিন্তু হয়তো পৌঁছয়নি, অথবা পৌঁছেছিল কিন্তু উপেক্ষিত হয়েছিল, অথবা ইচ্ছা করে থামিয়ে দেওয়া হয়েছিল। এবং এটাই সবচেয়ে ভয়ঙ্কর সম্ভাবনা। ৪০ বছরেরও বেশি সময় পরেও সেই প্রশ্নের উত্তর আজও মেলেনি। ১৯৮১ সালের মে মাস। বাংলাদেশের রাজনৈতিক আকাশে তখন ঘন মেঘ। জিয়াউর রহমান তখন শুধু রাষ্ট্রপতি নন, তিনি তখন একটি দলের প্রতিষ্ঠাতা, একটি রাষ্ট্রের কর্ণধার, এবং অনেকের চোখে একটি অসুবিধাজনক শক্তি। সেনাবাহিনীর ভেতরে অসন্তোষ ছিল, ক্ষমতার লড়াই ছিল, ব্যক্তিগত প্রতিহিংসা ছিল। এনএসআই, ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স, বাংলাদেশের গোয়েন্দা সংস্থার সেই সময়ের রেকর্ড অনুযায়ী জিয়াউর রহমানের চট্টগ্রাম সফরের আগে একটি সতর্ক বার্তা তৈরি হয়েছিল। সেই রিপোর্টে উল্লেখ ছিল রাষ্ট্রপতির জীবন বিপদে, চট্টগ্রামে একটি ষড়যন্ত্র পাকছে। কিন্তু সেই কাগজটা কোথায় গেল? বাংলাদেশের সাংবাদিক ও গবেষকরা দশকের পর দশক ধরে এই প্রশ্নের পেছনে ছুটেছেন। লেখক মহিউদ্দিন আহমেদ তার গবেষণায় উল্লেখ করেছেন যে চট্টগ্রাম সফরের আগে নিরাপত্তা সংস্থার একাধিক স্তরে উদ্বেগ ছিল। সাবেক সামরিক কর্মকর্তাদের একাংশ পরবর্তীতে স্বীকার করেছেন যে সেই সময়ে অস্বাভাবিক নীরবতা বিরাজ করছিল নিরাপত্তা চেইনের মধ্যে। কিন্তু অস্বাভাবিক নীরবতা কি স্বাভাবিক ব্যর্থতা, নাকি পরিকল্পিত অন্ধত্ব? ২৮শে মে সন্ধ্যায় জিয়াউর রহমান চট্টগ্রাম পৌঁছন। স্থানীয় বিএনপি নেতাদের সাথে বৈঠক করেন, দলীয় কার্যক্রম নিয়ে পর্যালোচনা করা হয়। সার্কিট হাউসে তার থাকার ব্যবস্থা ছিল। সাথে ছিলেন বেশ কিছু ঘনিষ্ঠ সহযোগী ও নিরাপত্তা প্রহরী। সেই রাতে চট্টগ্রাম সেনাবিন্যাস থেকে একটি দল বের হল। নেতৃত্বে ছিলেন মেজর জেনারেল মোহাম্মদ আবুল মঞ্জুর, একসময়ের সহযোদ্ধা, মুক্তিযুদ্ধের বীর, এবং সেই মুহূর্তে একজন বিদ্রোহী। রাত ৩টের পর গুলির শব্দ। ভেঙে দিল চট্টগ্রামের নীরবতা। ভোর হওয়ার আগেই রাষ্ট্রপতি জিয়াউর রহমান মারা গেলেন। কিন্তু প্রশ্ন থেকে গেল, মঞ্জুর একা ছিলেন না। এটি ছিল একটি সামরিক অভ্যুত্থান, একটি সংগঠিত হামলা। এর জন্য প্রস্তুতি লাগে, পরিকল্পনা লাগে, এবং পরিকল্পনা মানেই কথাবার্তা, যোগাযোগ, সংকেত। গোয়েন্দা সংস্থার কাজই হল সেই সংকেত ধরা। তাহলে এনএসআই কি এটা করতে পেরেছিল, নাকি ইচ্ছাকৃতভাবে চোখ বন্ধ রেখেছিল? পরবর্তীতে তদন্ত এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি সূত্র থেকে যা উঠে এসেছে তা হল এনএসআই এর ভেতর থেকে সতর্কবার্তা তৈরি হয়েছিল। কিন্তু চেইন অফ কমান্ডের কোথাও একটি জায়গায় সেই তথ্যপ্রবাহ থেমে গেছে। ঠিক কোথায়? কার টেবিলে? কার নির্দেশে? সেই প্রশ্নের জবাব আজও সরকারি নথিতে নেই। যারা সেই সময় ক্ষমতার কাছাকাছি ছিলেন তারা অনেকেই কথা বলেননি। কেউ কেউ মারা গেছেন, কেউ দেশ ছেড়েছেন। কেউ বলেছেন আমি জানতাম না, কেউ বলেছেন আমাকে জানানো হয়নি। কিন্তু এই জানিনার আড়ালে লুকিয়ে আছে একটি ভয়াবহ সম্ভাবনা।
যদি জানানো হয়েছিল, তবে কেন ব্যবস্থা নেওয়া হয়নি? যদি জানানো হয়নি, তবে কে থামিয়েছিল? এবং যদি ইচ্ছাকৃতভাবে থামানো হয়েছিল, তবে সেই মানুষটি বা মানুষগুলো এই হত্যাকাণ্ডের সাথে জড়িত নয় কি? ১৯৮১ সালের পর দেশে অনেক সরকার এসেছে, অনেক তদন্ত হয়েছে। মঞ্জুর নিজে পালিয়ে যাওয়ার পথে ধরা পড়েন এবং বিতর্কিত পরিস্থিতিতে নিহত হন বিচারের আগেই। সেই মৃত্যু আরেকটি প্রশ্নের জন্ম দিয়েছে। মঞ্জুর কি একাই পুরো সত্য জানতেন, নাকি তাকেও থামিয়ে দেওয়া হয়েছিল যাতে আরও বড় কোনো সত্য বের না হয়? বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে গঠিত তদন্ত কমিশন পরবর্তীতে কিছু তথ্য উন্মোচন করেছিল, কিন্তু সেই রিপোর্টের অনেক অংশ আজও জনসম্মুখে প্রকাশিত নয়। কেন? এনএসআই-এর সেই সতর্কবার্তার প্রসঙ্গে বিভিন্ন গবেষণাপত্র ও সাংবাদিকতামূলক রিপোর্টে যে নামগুলো বারবার আসে, সেগুলো এখনও সম্পূর্ণ যাচাই করা সম্ভব হয়নি। বাংলাদেশের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট এবং সামরিক নথির গোপনীয়তার কারণে অনেক দলিল এখনও বন্ধ ফাইলের ভেতরে আটকে। স্বাধীনতার এত বছর পরেও একটি রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তির হত্যাকাণ্ডের সম্পূর্ণ সত্য জনগণ পুরোপুরি জানে না। এটা কি শুধু প্রশাসনিক ব্যর্থতা, নাকি এটা ইচ্ছাকৃত বিস্মৃতি? ইতিহাস বলে যে সত্য লুকানো থাকে, সে সত্য একদিন না একদিন বের হয়ে আসে। কিন্তু সেই একদিন কখনো কখনো অনেক দেরিতে আসে। এত দেরিতে যে যারা বিচার চেয়েছিলেন তারা আর বেঁচে থাকেন না। জিয়াউর রহমানের পরিবার, তার দলের মানুষেরা এবং এই দেশের কোটি মানুষ যারা সেই রাতের পর থেকে জানতে চেয়েছেন আসল সত্যটা কী ছিল, তারা আজও অপেক্ষায় আছেন। একটি সতর্ক বার্তা পাঠানো হয়েছিল, কিন্তু কেউ শুনতে পায়নি, অথবা কেউ শুনতে চায়নি। আর সেই পার্থক্যটাই, শুনতে না পাওয়া আর শুনতে না চাওয়ার পার্থক্যটাই একটি হত্যাকাণ্ড আর একটি ষড়যন্ত্রের মধ্যে ফারাক। সেই রাতের সার্কিট হাউস আজও দাঁড়িয়ে আছে চট্টগ্রামে। দেয়ালগুলো নীরব, কিন্তু নীরবতাও একটি ভাষা, যে ভাষায় লেখা আছে অনেক অকথিত সত্য। ইতিহাস প্রশ্ন করে, কিন্তু ইতিহাসের কাছে এখনও কেউ পূর্ণ জবাব দেয়নি। আর যতদিন না সেই জবাব আসে, ততদিন এই দেশের মাটিতে সেই রাতটি বেঁচে থাকবে, একটি অসম্পূর্ণ সত্যের ভার বুকে নিয়ে।